আমরা গত কয়েকদিন দেখেছি যে ভারত যেভাবে পুশিং করছে বিভিন্ন আমাদের বাংলাদেশের সীমান্তে এবং একই সাথে যখন চীনের সাথে আমাদের সরকার প্রধান দেখা করতে যাচ্ছেন এই বিষয়টা নিশ্চয়ই তারাও তো ফলো করবে বা নজরে রাখবে। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় কিছুটা তো আমরা এরই মধ্যে দেখছি যে ভারতের সাথে আসলে আমাদের সম্পর্ক তারা মুখে যতটাই বলুক না কেন যে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায়, তারা আমাদের পাশে থাকতে চায়, কিন্তু তাদের কথা এবং কাজে কোনো মিল নেই আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে যেখানে ভারতের শত্রু হচ্ছে চীন, সেখানে এক ধরনের নজরদারির মধ্যে তো ভারত রাখবে বাংলাদেশকে। কূটনৈতিক জায়গাটা কেমন হওয়া উচিত বলে মনে হয় আপনার কাছে? না, আমাদের কথা হচ্ছে আমরা যেটা বলি যে প্রত্যেক দেশেরই একটা ইন্টারেস্ট থাকে। এখন দেখুন ভারত আমাদের পার্শ্ববর্তী একটা বড় রাষ্ট্র। এখন আমরা যদি সেই বিস্তারিত আলোচনা করি অনেক সময় লাগবে। আমি অল্প কথা সেটা বলতে চাই যে ভারত গত ৫৪-৫৫ বছরে বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির পর থেকে আজ অবধি এটা আমার কাছে খুবই দুর্ভাগ্যজনক মনে হয় যে ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ওনারা বলেন যে মানে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন নানাভাবে, ঠিক আছে, কিন্তু সে পরবর্তীতে আপনি দেখেন বাংলাদেশের কে ভারত বন্ধু হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে যে পারলো না, সেটা কিন্তু বাংলাদেশের ব্যর্থতা না, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতেরই ব্যর্থতা। একটা বড় রাষ্ট্র হিসেবে উচিত ছিল ভারতের যে তারা কূটনৈতিক বা কূটনীতি তো আছেই, কিন্তু এই যে ম্যান টু ম্যান কন্ট্যাক্ট, মানে মানে পিপল টু পিপল কন্ট্যাক্ট, বাংলাদেশের মানুষ কেন ভারতকে অনেক সময় বলে থাকে, আমরা শুনি, আপনি জানেন যে একটা রিটোরিক আছে যে বাংলাদেশের মানুষ ভারত বিরোধী। আসলে আমি ব্যক্তিগতভাবে আমাকে আপনি জিজ্ঞেস করলে আমি বলবো না যে বাংলাদেশের মানুষ ভারত বিরোধী, আমি বলবো বাংলাদেশের মানুষ বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের পক্ষে যখন অবস্থান নেয় এবং একটি স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের মানুষ তার নিজের দেশের পক্ষে অবস্থান নেবে, সেটাই স্বাভাবিক। দেখেন বাংলাদেশের সঙ্গে ভারতের অনেক বিষয় নিয়ে অমীমাংসিত রয়ে গেছে। সেই পানি বন্টনের কথাই বলেন, বিভিন্ন নদীর অভিন্ন নদীগুলোর, আপনি একটু আগে উল্লেখ করলেন যে পুশিনের বিষয়টা, আপনি দেখেন এখনও কিছু বর্ডারে আপনার বিশেষ করে গত 1 মাস ধরে এটা আবার ডিটেরিয়েট করেছে এবং অনেকগুলি যারা যারা পুশিং করতে মানে তারা করতে চাচ্ছে, অনেকগুলি ফ্যামিলি, অনেকগুলি আপনার অনেক অনেক মানুষ তারা আপনার বর্ডারের মধ্যে বন্দি অবস্থায় আছে, মানবত জীবনযাপন করছে। তারা তো বাংলাদেশের নাগরিক না। আপনার এই যে ভারত কিছুদিন পর পর আপনার এই যে পুশিং করা, এর মধ্য দিয়ে যেভাবে করতে চায়, বাংলাদেশ কী চায়, বাংলাদেশের অবস্থানটা তো পরিষ্কার। বাংলাদেশ বলেছে যে যাদেরকে তারা এখানে ফেরত পাঠাতে চায় সেটার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে যদি বাংলাদেশের নাগরিক তারা হয়ে থাকে, তর্কের খাতির বলে, সেটা সেই সিস্টেমের মধ্যে দিয়ে করতে হবে। আপনি তো আরেকটা দেশ থেকে অন্য একটা দেশে পুশিং করে ঢুকিয়ে দিতে পারেন না। সেখানে আর নানা আলোচনা আছে, সেই আলোচনা গেলে অনেক তারা কিভাবে তাদের ভোটার লিস্ট থেকে অনেকের বাদ দিয়েছে, বিশেষ করে মুসলিমদেরকে বাদ দিয়েছে, আমি সেই আলোচনা গেলে বিস্তারিত করে বলতে হবে, আমি সেখানে যাব না। আমার কথা হচ্ছে যে এই যে এগুলো হয়তো ভারত তাদের হয়তো না বাংলাদেশের উপর নানা ধরনের প্রেশার ক্রিয়েট করার জন্য হতে পারে, অন্য কোনো তাদের পরিকল্পনা থাকতে পারে। আলটিমেটলি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই পুশিং বলেন, বাংলাদেশের যে পানির যে ন্যায্য হিস্সা না পাওয়া বা অন্যান্য অনেক অমীমাংসিত বিষয়ে ভারতের যে ভূমিকা, এর মধ্য দিয়ে ভারত যে খুব লাভবান হচ্ছে তা না, কিন্তু আপনার আস্থার জায়গাটাই তো নাই। আস্থার জায়গাটা যখন আপনি নষ্ট করে ফেলবেন, তখন বন্ধুত্বের জায়গাটা তো আপনি তৈরি করতে পারবেন না, আপনি কেউই পারে না। তো কাজে আমার আমার মনে হয়, আমি একজন গণমাধ্যমকে, আমার মনে হয় যে ভারতের, আমি জানি না, আমার মনে হয় কূটনৈতিক বলেন বাংলাদেশের সঙ্গে তাদের যে সম্পর্কের যে জায়গাটা, সেখানে আমার মনে হয় ওনারা ভুল পথে আছেন বলে আমার কাছে মনে হয়। এবং আর একটু বলি, যেটা চীনের ব্যাপার, দেখেন এটা যদি হয়ে থাকে, আপনি বললেন যে ভারতের সঙ্গে আবার চীনের একটু সম্পর্ক হয়, আর আমরা জানি জিও পলিটিক্সটা জানি, তাহলে সেই সুযোগটা তো যদি আমরা তর্কের খাতির ওদেরকে তো চীন তো নিবেই, এটা ভারত হলেও নিত। তো কাজেই ভারতের যে আচরণ, সেই আচরণ কি তারা ঠিকমতো করছে কি না, তা আপনি তো এই সুযোগটা, আপনার যদি ওনাদেরকে তাদের প্রতিদ্বন্দ্বী বলি বা শত্রু বলতে চাই না, চীনের সঙ্গে তাদের যে প্রতিদ্বন্দ্বিতা যদি বলি, তো সেই জায়গাতে আপনি কিন্তু হেরে যাচ্ছেন।
কোনো না কোনো ভাবে হেরে যাচ্ছেন, সেখানে তো চীন জিতে যাচ্ছে। আমি কারণ কথাটা আমরা বলছি আসলে যে এর আগে সুদূর যতবারই সত্যবার্তা। দেখেছি যে সরকার প্রধান হওয়ার পরে ভারতেই সবার আগে প্রথম সরকারি সফরটা হতো। এটাও কিন্তু এবার একটু ব্যতিক্রম, যার জন্য হয়তো নজরটা সবারই এবার বাংলাদেশের দিকে থাকবে। আম, রাজনৈতিক আসলে আলোচনা না করলেই নয়, সেটি হচ্ছে আপনি জানেন যে খুলনায় আজকে জামায়াতের নেতা তিনি একটি সমাবেশ করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে বিএনপি জাতির সাথে এক ধরনের কথা দেয় রাখিনি, তারা কথা যেটি ছিল সেটা রাখিনি বলতে তারা বুঝিয়েছে আবারও যে গণভোটের রায় সেটি এখনো সরকার মানছে না, সরকার সেই জায়গা থেকে পিছপা হয়ে আসছে। এবং একটি কথা তিনি বলেছেন যে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। আহ, আরেকটি বিপ্লব ঘটানোর মতো পরিস্থিতি কি আদৌ হয়েছে দেশে, আপনার কাছে কি মনে হয়? সেটা যদি আমি অনেক কথা বলে যদি এটা প্রমাণ করতে চাই, তাহলে আমার অনেক কথা বলতে হবে, এত সময় নাই। তবে আমার কাছে মনে হয় যিনি আপনার বিরোধী দলের যে নেতা উনি বলেছেন, আমির যে বলেছেন, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে বাংলাদেশে এই মুহূর্তে এই ধরনের কোনো গ্রাউন্ড তৈরি হয়েছে আরেকটি বিপ্লব। বিপ্লব আপনার আপনার বললে হয়ে যায় না। আর 3 মাস 3.5 মাসের এই সরকার এমন কিছু করে নাই যে আপনি বিপ্লবের গ্রাউন্ড তৈরি হয়ে গেছে। তো আমি যেটা বলবো যে দেখেন যে 24-এর যে 5ই আগস্ট যেই আপনার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে বিএনপি একটা সবচেয়ে বড় একটা স্টেক হোল্ডার। কিন্তু এই এই যে 5ই আগস্ট, এই 5ই আগস্ট কিন্তু একদিনই তৈরি হয়নি। আমরা যদি বলি, আপনি যে 16-17 বছরের যে স্বৈরাচারী শাসনের কথা বলি, সেই স্বৈরাচারী শাসনে অনেক রাজনৈতিক দলের মধ্যে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা এই নেতৃত্বে ছিল, এবং তাদের অনেক নেতা কর্মী নিহত হয়েছে, গুম হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের আপনার শিকার হয়েছে, অনেক কিছু। তাও কাজেই, এবং সেই 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেখানেও তাদের বড় ধরনের অংশগ্রহণ ছিল, অন্যান্য দলেরও ছিল। তো কাজেই যারা এই গণ অভ্যুত্থানটা করেছে, করে নতুন একটা বাংলাদেশের পথকে মানে পথ তৈরি করেছে, অন্যান্য রাজনৈতিক দলও আছে, অন্যান্য পেশাজীবীরাও আছে, বাংলাদেশের সাধারণ মানুষও আছে, ছাত্র জনতাও আছে, আমি সবার কথাই বলছি। তাহলে সেই রাজনৈতিক দলটা হঠাৎ করে কি জন্য ওনারা তো এই গণ অভ্যুত্থানের কে ডিজোন করেন না, এটাকে ওন করেন বলেই আজকে একটা নির্বাচন হয়েছে, এবং নির্বাচনের মধ্যে ওনারা ক্ষমতায় এসেছেন। এটা তো মানে খুব তর্কের বিষয় না আসলে। আর বিষয়টা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে গণঅভ্যুত্থানকে কেন এটি 2-3 দিন আগে আসলে একটি আলোচনায় এসেছিল, অন্যান্য অতিথিরাও বলছিলেন যে আরো তো অনেক সমস্যা আছে দেশের, আরো অনেক কিছু নিয়ে সমালোচনা করবার এবং সরকারকে সহযোগিতা করবার সামনের দিনগুলোতে, মাত্র আসলে 100 দিন পার হলো এই সরকারের, সামনের দিনগুলোতে আরো কি কি করা যেতে পারে, বাজেটের অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে কথা না বলে বিরোধী দল ঘুরে ফিরে ওই একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। এটি কি এক ধরনের জনগণের কাছে ভুল বার্তা দেওয়ার জন্য কিনা, এক ধরনের বিদ্বেষ বর্তমান সরকারের প্রতি তৈরি করার জন্য কিনা, এ ধরনের একটি বক্তব্য সরকারি দলে নানা লোক মানে কর্তা ব্যক্তিরা বলছেন যে বিরোধী দল এক ধরনের অসন্তোষ একটা অবস্থা যাতে তৈরি হয় দেশে, এই গণভোটের রায় বাস্তবায়ন করছে না সরকার, যদিও সরকার বলছে যে তারা সেটি করবে, এই জায়গায় এক ধরনের দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছে। আপনার কাছে কি মনে হয়? না, এটা আপনি হয়তো রাজনীতি করছেন, কিন্তু আমার কাছে মনে হয় ইটস টু আর্লি আর কি, খুব মানে হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিএনপি তো এটাকে অস্বীকার করে নাই যে গণরায়কে তারা কেন করবে আসলে না। বিরোধী দল সময় এখন দিতে আপনি চাচ্ছে যে না? কথাটা নিজে বলছেন যে মনে করেন 3 মাস 100 দিন হয়েছে বা প্লাস মাইনাস 100 দিনে এই যে সরকারটা আপনার ক্ষমতা গ্রহণ করলো, আপনি দেখেন এখানে অনেক অর্থনৈতিক চ্যালেঞ্জের যে বাজেটের কিছুদিন একটা বাজেট দেওয়া হয়েছে, এবং তাহলে আমরা অর্থনৈতিক চ্যালেঞ্জ বিরোধী দলগুলিতে এই কথাগুলি অনেকভাবে বলতে পারতাম। আমরা যদি অর্থনৈতিকভাবে আমরা যে বলি যে অর্থনীতিটা পঙ্গু হয়ে গেছে 15-16 বছরে, সেই পঙ্গুত্ব থেকে বাংলাদেশকে যদি একটি রিভাইটালাইজড রিজুভিনেটেড একটা ইকোনমি আমরা দিতে চাই, তাহলে তো বিরোধী দলের ভূমিকা আছে। বিরোধী দল কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে সরকারকে সমালোচনা তো করবে, যেখানে ভুল আছে কোনো অসুবিধা নেই, এটা কোনো গণতন্ত্রের মধ্যেই পড়ে। কিন্তু যেখানে যেখানে সহযোগিতা, আজকে কিন্তু দেখেন সহযোগিতা করাটা কিন্তু একটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে, এবং রাজনৈতিক দায়িত্ব হয়ে গেছে, সামাজিক দায়িত্ব হয়ে গেছে। ওনারা যদি
আপনার অন্য অনেক বিষয়ের অবতারণা করে মূল জায়গা থেকে সরে যান, তাহলে সেটার যেটি কোনো মেরিট না থাকে, সেটা আপনি জনগণকে খাওয়াতে পারবেন না। বাংলাদেশের মানুষ এখানে অনেক সচেতন। আমরা আজকে ঢাকায় বসে টেলিভিশন সেটে বসে অনেক কথা বলছি, আমি যদি যুক্তিহীনভাবে কথা বলি, আমি যদি যুক্তির মধ্যে না থাকি, সেটা যদি সাধারণ আজকে যারা পঞ্চগড়ে বসে আছে বা মনে করেন সিলেটের সেই বিয়ানীবাজারে বসে আছে, তারাও তো দেখছে। আপনি এটা বুঝতে পারবেন না। সারা বাংলাদেশের মানুষ সবার কাছে মোবাইল আছে, সবাই কানেক্টেড। তো কাজেই আমাদেরকে সবাইকে, রাজনৈতিক দল তো ডেফিনেটলি, যারা আপনার আপনার রাষ্ট্র পরিচালনা করেন, যারা দেশকে নেতৃত্ব দেন, সবাইকেই যুক্তিপূর্ণ কথা বলতে হবে। এবং সেই জায়গায় সংসদে যুক্তি- বেশ কিছু শব্দ, বেশ কিছু বক্তব্য কিছুটা হাস্যরস হয়েছে, কারণ আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন দুদিন আগে একজন জামাতের সংসদ সদস্য তিনি ওয়াশিং মেশিন, ওভেন চেয়েছেন, পর্দা ঠিক করার কথা বলেছেন। কিন্তু আবার অপরপক্ষে আমরা দেখেছি এর আগে বেশ কিছু এমন কোনো শব্দ, এমন কোনো ভাষা আক্রমণের জন্য বলতে গিয়ে এত অপমানিত করে কথা বলা হয়েছে, সেটিও নিশ্চয়ই সমালোচনাও হয়েছে জায়গাগুলোতে। সংসদ প্রাণবন্ত হয়েছে, আমরা বলি যে বিরোধী দল বেশ সরব, নানা বিষয় নিয়ে সমালোচনা করছেন, কিন্তু তার ফাঁকে যখন এ ধরনের শব্দ, এ ধরনের আক্রমণের ভাষাটি অনেক বেশি সংসদ সদস্যরাই বলছেন যে অশোভন, সেটি আসলে কতটা প্রাণবন্ত করে, যার জন্য স্পিকারকে এক্সপাঞ্জ পর্যন্ত করতে হয়েছে বেশ কিছু শব্দ।